ক্লাস 11 সেমিস্টার 1-এর ইউনিট 1 যেটা আছে সেট থিওরি, এর পার্ট 2 আজকে করব। পার্ট 1 আগে হয়ে আছে। তো আজকে আমরা করব প্রথমে সেট উপস্থাপনা পদ্ধতি। সেটকে কিভাবে আমরা উপস্থাপন করব। তো সেটকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি। একটাকে বলে তালিকা পদ্ধতি, আর একটাকে বলে ধর্মভিত্তিক পদ্ধতি। এটাকে ইংলিশ টার্মে এটাকে বলে রস্টার মেথড, রস্টার আর ট্যাবুলার। রস্টার আর ট্যাবুলার মেথডও বলে এটাকে। আর এটাকে সেট বিল্ডার পদ্ধতি, ধর্মভিত্তিক পদ্ধতি, বা একে বলে সেট বিল্ডার। সেট বিল্ডার মেথড। এই রস্টার পদ্ধতি এবং সেট বিল্ডার মেথড, এই দুটো তফাৎটা কি বুঝতে হবে। রস্টার বা ট্যাবুলার মেথড, এই মেথডে সেটের যে পদগুলো, সেই পদগুলো সুস্পষ্টভাবে জানা থাকে। এখানে পদগুলো সুস্পষ্টভাবে জানা থাকবে। এখানে পদগুলো সুস্পষ্টভাবে জানা থাকে। এবং এই পদগুলোকে একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা থাকে। পদগুলিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা থাকে। যেমন আমরা যদি বলি যে ইংরাজি বর্ণমালার ভাওয়েলগুলোর সেট, স্বরবর্ণগুলোর সেট। যেমন উদাহরণ, ভাওয়েলগুলোর সেট। এটা সমান আমরা লিখি যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এ, ই, আই, ও, ইউ। এইভাবে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখি। এইভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে পদগুলোকে লিখলে সেই পদ্ধতিটাকে বলা হয় তালিকা পদ্ধতি বা রস্টার মেথড বা ট্যাবুলার ফর্ম। এবার ধর্মভিত্তিক যে পদ্ধতি আছে, ধর্মভিত্তিক পদ্ধতিতে সেটের মধ্যে একটা নির্মাণ বাক্য থাকে, যে বাক্যটার সাহায্যে আমরা ওই সেটটাকে প্রকাশ করতে পারি। তো সেই বাক্যটাকে উল্লেখ করে যেভাবে সেটটাকে লেখা হয় তাকে বলে ধর্মভিত্তিক পদ্ধতি। তো ধর্মভিত্তিক পদ্ধতি, এটাকে আমি একটু আলাদা করে লিখি। এই ধর্মভিত্তিক পদ্ধতিতে
এখানে আমরা একটা সুসংজ্ঞাত নির্মাণ বাক্য ব্যবহার করি। সুসংজ্ঞাত নির্মাণ বাক্য। নির্মাণ বাক্য ব্যবহার করে সেটকে প্রকাশ করা। যেমন এখানে আমরা উদাহরণ করি, যেমন এ একটা সেট, এ সমান, এভাবে আমরা লিখব। এই লেখাগুলো একটু শিখতে হবে। এক্স সাচ দ্যাট, এটাকে আমরা পড়ি সাচ দ্যাট, এরূপ যে। এক্স এরূপ যে, এটাকে পড়া হয় সাচ দ্যাট। এক্স এরূপ যে বা এক্স সাচ দ্যাট, যে এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্স বিলংস এক্স লেস দেন 10 গ্রেটার দেন 1। তাহলে এই বাক্যের সাহায্যে আমরা বলতে পারবো যে এই সেটের মধ্যে কি কি পদ আছে। তা এইটাকে এইরকমভাবে সেটকে প্রকাশ করা, একে বলা হয় সেট বিল্ডার মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতি। এবার আমরা কয়েকটি সংজ্ঞা করব। প্রথমে হচ্ছে উপসেট বা সাবসেট। তো সাবসেট কি? ধরি এ এবং বি দুটো সেট, এ এবং বি দুটো সেট। যদি এ সেটের প্রতিটি উপাদান বি সেটের মধ্যে থাকে, তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলে। আর এ যদি বি এর উপসেট হয়, তাহলে তাকে এ এইভাবে চিহ্ন দিয়ে, এটা হচ্ছে সাবসেট বা উপসেটের চিহ্ন, একে এ সাবসেট বি এই দ্বারা প্রকাশ করে। এখানে চিত্রের মাধ্যমে ব্যাপারটা একটু বুঝি। এটা হলো বি সেট। এবার যদি এ সেটটা এই বি এর মধ্যে থাকে, তাহলে তখন আমরা বলি এ সাবসেট বি। একটা উদাহরণ করি। ধরি এ সেট সমান 1 3 5 7, আর বি সেট ধরি 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আবার বি সেটের মধ্যেও আছে। তাহলে এখানে এটা হবে বি এর
উপসেট। এ হবে এখানে বি এর উপসেট। এরপর একপদী সেট, একে বলা হয় সিঙ্গেলটন। এখানে নামটা শুনেই বোঝা যাচ্ছে একপদী সেট, অর্থাৎ এর পদ সংখ্যা হবে এক। কোনো সেটের পদ সংখ্যা যদি এক হয় তাহলে তাকে বলে একপদী সেট। যেমন মনে করি এ একটা সেট, এর পদ সংখ্যা হচ্ছে মনে করি 10, তাহলে এ হচ্ছে একটা একপদী সেট। বি সমান এক্স such that x হলো পূর্ণবর্গ সংখ্যা এবং x belongs to 3 এবং x হচ্ছে 3 এবং 4 এর মধ্যে। তাহলে এই সেটটাকে আমরা যদি ভাঙি তাহলে এখানে আমরা পাবো শুধু 4, অর্থাৎ বি সমান হচ্ছে 3 এবং 5-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে একপদী সেট। এভাবে যে সেটের একটাই মাত্র পদ থাকবে সেই সেটটাকে বলা হয় একপদী সেট বা সিঙ্গেলটন সেট। এছাড়া আরও উদাহরণ আমরা করতে পারি, যেমন সি সমান এক্স such that 2x minus 4 equals to 0। তো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে x এর মান পাওয়া যাবে 2, অর্থাৎ সি সেটটা আসলে হচ্ছে 2। এভাবে আমরা একপদী সেটের উদাহরণ করতে পারি। এরপর শূন্য সেট, একে বলা হয় এমটি সেট অর নাল সেট। এমটি সেট or null set or void set ও বলে। শূন্য সেট অর্থাৎ যে সেটের কোনো পদ থাকবে না। শূন্য সেট বলতে আমরা বুঝি যে কোনো পদ নেই, কোনো পদ নেই এরূপ একটা সংকলনকেও আমরা সেট হিসাবে ধরি। এই সেটটাকে বলা হয় শূন্য সেট। যেমন আমরা উদাহরণ করি, যেমন এ সমান একটা উদাহরণ করি, যে এ সমান হচ্ছে এক্স such that x square plus 1 equals to 0 এবং x বাস্তব। তাহলে এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করা আছে, সুতরাং এটা হচ্ছে একটা সেট। ধর্মভিত্তিক পদ্ধতির সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে একটা সেট। কিন্তু এটাকে আমরা যদি সমাধান করি তাহলে এখানে আমরা পাবো যে এক্স such that x স্কোয়ার ইকুয়ালস টু -1 এবং এক্স বাস্তব। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু যেহেতু -1, তাহলে এক্স স্কোয়ার সমান
এখানে দেখি -1 x ইকুয়ালস টু হবে প্লাস অর -1। তো √1 আমরা যখন জটিল রাশি করব এটাকে লেখা হয় i। এই i হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। রুটের মধ্যে i থাকলে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা বা অবাস্তব সংখ্যা এটা। তাহলে এখানে আমরা কিন্তু কোনো বাস্তব মান পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে একটা শূন্য সেট। তো শূন্য সেটকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। শূন্য সেটকে ফাই, এটাকে বলা হয় ফাই, এই ফাই দ্বারা প্রকাশ করা হয়, ইয়াকে এত দ্বারা প্রকাশ করে। তাহলে এখানে আমরা কোনো বাস্তব মান পাচ্ছি না। এটা সমান হচ্ছে x such that x equals to plus or minus I, x বাস্তব। তাহলে এটা হয়ে যাচ্ছে ফাই। এছাড়া আরও উদাহরণ আমরা করতে পারি, যেমন 2a equals to x such that x belongs to 0 to 2 এবং x মৌলিক। এক্ষেত্রেও কিন্তু আমরা কোনো পদ পাবো না, কারণ 0 থেকে 2 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা নেই। তো এটা আসলে হচ্ছে ফাই, অর্থাৎ একে ইংরাজিতে বলে ইউনিভার্সাল সেট। তো এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে করব। যেমন আমরা জানি যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এভাবে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবার এই n এর পদগুলো দিয়ে আমরা কিছু সেট করি, মনে করি 2, 4, 6, 8 এভাবে। b সমান 1, 3, 5, 7 এভাবে। c সমান 2, 3, 5, 7, 11 এভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সেটগুলো এ, বি এবং সি, এ সেট হলো, এটা হচ্ছে যুগ্ম সংখ্যার সেট, জোড় সংখ্যাগুলোর সেট, 2 থেকে আরম্ভ করে জোড় সংখ্যাগুলোর সেট। তো এই যে এ সেট, এটা হচ্ছে এন এর একটা উপসেট, কারণ এ সেটের সমস্ত পদগুলো এন এর মধ্যে আছে। আবার বি সেট হলো বিজোড় সংখ্যাগুলোর সেট, 1 থেকে স্টার্ট করে বিজোড় সংখ্যাগুলোর সেট 1, 3, 5, 7 এভাবে। তাহলে বি হচ্ছে এন এর একটা উপসেট। সি সেটটা হচ্ছে 2, 3, 5, 7, 11 এভাবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলোর সেট। তাহলে এ, বি এবং সি এই সেটগুলো প্রত্যেককেই হচ্ছে এন এর উপসেট, অর্থাৎ এ, বি, সি এই সেটগুলো, এর যে পদগুলো এরা প্রত্যেককে হচ্ছে এন এর উপসেট। এই এন সেটটাকে বলা হয় এ, বি, সি এই সেটগুলোর সার্বিক সেট। অর্থাৎ সেট সংক্রান্ত কোনো আলোচনায় আমরা কোনো সেট আলোচনা করলে সেই সেটটা ওই সেটের সঙ্গে সমান বা তার থেকে বড় কোনো একটা সেটের উপসেট। সেটের আলোচনায় যে কোনো সেটই হচ্ছে তার থেকে বড় কোনো সেটের উপসেট বা তার সমান কোনো সেটের উপসেট। তাহলে এই বৃহত্তর সেটটাকেই বলা হয় সার্বিক সেট।
এখানে এবিসি এই সেট তিনটে আলোচনার ক্ষেত্রে এন হলো সার্বিক সেট। তো সার্বিক সেটকে সাধারণভাবে সার্বিক সেটকে ক্যাপিটাল ইউ বা ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়। এই সেটগুলোর আলোচনায় এখানে এন হলো সার্বিক সেট, কারণ এ বি সি এই তিনটে সেটের পদগুলো প্রত্যেকেই এন এর মধ্যে আছে। এক্ষেত্রে এন হচ্ছে সার্বিক সেট। তবে এই সার্বিক সেটটা কিন্তু ইউনিক নাও হতেও পারে, অনন্য নাও হতেও পারে, কারণ এখানে এনের জায়গায় আমরা যদি জেড ধরি, জেড হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যাগুলোর সেট। এভাবে জেড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এবং সি এই তিনটে সেটেরই পদগুলো আবার জেডের মধ্যে আছে। তাহলে এক্ষেত্রে জেডও হলো সার্বিক সেট। এখানে জেডটাও হচ্ছে এবিসি এর সাপেক্ষে সার্বিক সেট। জেড হলো এবিসি এর সাপেক্ষে সার্বিক সেট। তাহলে এনটাও হলো সার্বিক সেট এবিসি এর সাপেক্ষে, এন হচ্ছে সার্বিক সেট, আবার জেডও হলো এবিসি সাপেক্ষে সার্বিক সেট। সেজন্য এই সার্বিক সেটটা ইউনিক বা অনন্য নয়, সার্বিক সেট। তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে সার্বিক সেট অনন্য নয়, ইউনিক নয়। সার্বিক সেটটা অনন্য নয়। এরপর আমরা আলোচনা করব যথার্থ উপসেট। যথার্থ উপসেট এবং অধিসেট অর্থাৎ এটাকে বলে প্রপার সাবসেট এবং অধিসেট। এর ইংলিশ টার্ম হচ্ছে সুপারসেট। প্রপার সাবসেট এবং সুপারসেট। তো এটা কি প্রপার সাবসেট এবং অধিসেট? ধরা যাক এ এবং বি, এ ও বি দুটি অশূন্য সেট। এবার এ সেটের যদি এ সেটের প্রতিটি পদ বি সেটের অন্তর্গত হয়, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের অন্তর্গত হয় এবং
বি সেটের এক বা একাধিক পদ থাকে যারা এ সেটের পদ নয়, এবং বি সেটে কমপক্ষে একটা এমন পদ থাকবে, কমপক্ষে একটা পদ আছে যেটা এর পদ নয়। তাহলে এ এবং বি হচ্ছে দুটো শূন্য নয় এমন দুটো সেট। এবার যদি এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের অন্তর্গত হয় এবং বি সেটের মধ্যে কমপক্ষে একটা পদ থাকে যেটা এর পদ নয়, তাহলে এ সেটকে এ কে বি এর যথার্থ উপসেট বলে। এবং এক্ষেত্রে বি সেটকে অধিসেট বলে। এক্ষেত্রে বি কে অধিসেট বলে। যেমন একটা উদাহরণ আমরা করি, যে মনে করি এ সমান একটা সেট 1 2 3 আর বি সমান আর একটা সেট মনে করি 1 2 3 4 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের প্রত্যেকটা পদই বি সেটের মধ্যে আছে, কিন্তু বি সেটে এমন দুটি পদ আছে এখানে 4 এবং 5 যারা এর পদ নয়। বি সেটের দুটো পদ 4 এবং 5 আছে যারা এর মধ্যে নেই। তাহলে এক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে বি এর যথার্থ উপসেট। আর এই যথার্থ উপসেট লেখার সময় এখানে নিচে এই সমান চিহ্ন যেটা ছিল সেটাকে আর দেব না, সমান চিহ্নটাকে আর দেব না। এ হচ্ছে বি এর যথার্থ উপসেট এবং বি কে এক্ষেত্রে বলে এর অধিসেট। বি সেটটাকে বলা হয় এক্ষেত্রে অধিসেট। এরপর সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা ঘাত সেট বা পাওয়ার সেট। ধরি এ হচ্ছে একটা সেট, এবার এ সেটের যে উপসেটগুলো আছে, এ সেটের সমস্ত উপসেট, এ সেটের সমস্ত উপসেট উপসেটগুলি দ্বারা গঠিত সেটকে এ সূচক সেট বলে। এটাকে সূচক সেটকে পি অফ এ এই দ্বারা প্রকাশ করে, পি অফ এ দ্বারা প্রকাশ করে। তাহলে এ হচ্ছে একটা যে কোনো সেট, এবং এবার এ সেটের সমস্ত উপসেটগুলো দিয়ে আমরা যদি একটা সেট তৈরি করি তাহলে সেই সেটটাকে বলা হয় এ সেটের সূচক সেট।
আর এই সূচক সেটকে পি এ দিয়ে প্রকাশ করে। তাহলে পি এ অর্থাৎ সূচক সেট এটা কি? এটা হচ্ছে সেই সমস্ত সেট এক্স সাজ দ্যাট এক্স হলো এর উপসেট, এক্স হচ্ছে এর উপসেট, এক্স হলো এর উপসেট। আমরা একটা উদাহরণ করি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন 1, আমরা এ সেট ধরি 1 2 3। তাহলে এ সেটের যে উপসেটগুলো হচ্ছে সেই উপসেটগুলো এর উপসেট, এর উপসেটগুলো হলো, আমরা জানি যে প্রত্যেকটা সেট হচ্ছে তার নিজের উপসেট, এবং শূন্য সেট এটা হচ্ছে সমস্ত সেটেরই উপসেট। শূন্য সেটটা প্রত্যেকটা সেটেরই উপসেট হয়, এবং প্রত্যেক সেট হচ্ছে তার নিজের উপসেট। সুতরাং শূন্য সেট এবং এই এ সেটটাও এর মধ্যে অন্তর্গত হবে। তো এর যে উপসেট সেগুলো আমরা প্রথমে লিখি। তাহলে ফাই হচ্ছে সমস্ত সেটের উপসেট, তাহলে ফাই এরও উপসেট হবে। 1 এটা হচ্ছে এর পদগুলো এইটার মধ্যে আছে, 1 এইটা হচ্ছে এর উপসেট। আবার 2 এই যে সেট এটা হচ্ছে এ সেটের উপসেট। 3 এটা হলো এ সেটের উপসেট। এরপর 1, 2 এটা হলো এর উপসেট, 2, 3 হলো এর উপসেট, এবং 1, 3 এটা হলো এর উপসেট। আর 1, 2, 3 অর্থাৎ এ সেটটা নিজে এটাও হচ্ছে এই সেটটার উপসেট, কারণ 1, 2, 3 এর পদগুলো সব এর মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে এর একটা উপসেট। তাহলে এর এই উপসেটগুলো আমরা পেলাম। এখানে দেখা যাচ্ছে যে 8টা উপসেট এখানে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা উপসেট এখানে আছে। তাহলে পাওয়ার সেট অফ এ বা পি এ কি লিখবো আমরা? পি এ এটাকে লিখবো ফাই, তারপর 1, 2, 3, এরপর আছে 1, 2, তারপর 2, 3, 1, 3, আর এই যে এই সেটটা এইটা সমান আবার হচ্ছে এ, এটা হচ্ছে এ, অর্থাৎ এখানে এ সেটটা নিজেও থাকবে। এই হচ্ছে এ সেটের সূচক সেট। তো এখানে এ সেটের সূচক সেটের যে পদ সংখ্যা হলো, এর পদ সংখ্যা পি এ, এর পদ সংখ্যা সমান হচ্ছে 8। তো এইভাবে আমরা আর একটা উদাহরণ করি 2, যেমন এ সেট আমরা তৈরি করি, মনে করি এক্স, ওয়াই। তাহলে পি এ কী হবে? পি এ সমান হবে ফাই, যেহেতু ফাই প্রত্যেকটা সেটের উপসেট, এক্স ওয়াই, এবং এই এ সেটটা নিচে, এটা হচ্ছে এর সূচক সেট। তাহলে এর পদ সংখ্যা কত হলো? এর পদ সংখ্যা সমান হলো 4। এখানে আগেরটাই ছিল 8, এটাকে আমরা লিখতে পারি 2 কিউব, আর এটাকে লিখতে পারি 2 স্কোয়ার। এভাবে কোনো একটা সেট, মনে করি 3, এই একটা সেট আমরা ধরি যে এখানে একটা পদ আছে এ, তাহলে এখানে পি এ কত হবে? পি
পি এ এটা কত হবে, পি এ হবে 5 এবং এ সেটটা নিচে, তাহলে এর পদ সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1। এরপর আমরা আর একটা উদাহরণ করব 4 করি এ সেট সমান হচ্ছে 5 শূন্য সেট, তাহলে পাওয়ার সেট অফ এ এটা কত হবে, এর যেহেতু কোনো পদ নাই তাহলে এর একমাত্র উপসেট হচ্ছে এ নিজে 5, তাহলে এইটা হলো 5 সেটের বা শূন্য সেটের সূচক সেট। তাহলে এর পদ সংখ্যা সমান হচ্ছে 1, 1কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উপপাদ্য আছে যে কোনো সেটের পদ সংখ্যা n হলে তার সূচক সেটে পদ সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। তো এই 2 টু দি পাওয়ার n এটা কিভাবে হয়, এটা প্রমাণ করতে হলে বিন্যাস সমবায় বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আগে করলে তাহলে এই প্রমাণটা করা যাবে। সুতরাং এখানে আমরা প্রমাণটা এখন করছি না, এখানে শুধু ফর্মুলাটা জানলেই হবে। কোনো সসীম সেট, এখানে আমরা সসীম সেট লিখব। সসীম সেট অর্থাৎ পদ সংখ্যা নির্দিষ্ট, যে সেটের পদ সংখ্যা নির্দিষ্ট তাকে আমরা বলি সসীম সেট, অন্যথায় তাকে বলা হয় অসীম সেট। যদি পদ সংখ্যা গুণে শেষ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সসীম সেট, আর পদ সংখ্যা গুণে যদি শেষ না হয় তাকে বলা হয় অসীম সেট। তাহলে কোনো সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন এখানে আমরা দেখলাম যে প্রথম ক্ষেত্রে যেটা ছিল এ সেটের পদ সংখ্যা আমার ধরা ছিল 3টে, 1 2 3, এখানে 3টে ছিল, এর সূচক সেটে পদ সংখ্যা আমরা পেলাম 2 কিউব। আর দ্বিতীয় কেসে আমরা 2 নম্বরে যেটা, এখানে পদ সংখ্যা ছিল দুটো x এবং y, তার সূচক সেটে পদ সংখ্যা হলো 2 স্কোয়ার। আর 3 নম্বরে এখানে আমরা একটা পদ ধরেছিলাম, তার সূচক সেটে পদ সংখ্যা হলো 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1। আর 3 নম্বর কেসে এখানে সেটটার কোনো পদ নেই অর্থাৎ পদ সংখ্যা 0, এটা হচ্ছে শূন্য সেট। তাহলে তার সূচক সেটে পদ সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। তাহলে সাধারণভাবে আমরা পাচ্ছি যে কোনো সসীম সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে তার সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n।